আমেরিকার প্রেসিডেন্টের নেয়া বিভিন্ন পদক্ষেপে এর মধ্যেই বৈশ্বিক পররাষ্ট্রনীতিতে তৈরি হয়েছে অস্থিরতা। সম্প্রতি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী স্যার জন মেজর বলেছেন, আমেরিকা বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেয়া নীতিগুলো যেভাবে আমেরিকাকে বৈশ্বিক নেতৃত্ব থেকে আলাদা করে ফেলছে, তাতে যে শূন্যতা তৈরি হবে তার সুযোগ নিতে পারে চায়না ও রাশিয়া। বিশ্বজুড়ে যে নোংরা জাতীয়তাবাদ বা তার ভাষায় আগলি ন্যাশনালিজম গড়ে উঠছে, তা একটি অস্থির সময়ের জন্ম দিচ্ছে। এদিকে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও যখন ইসরায়েল সফরে, তখন যৌথ বিবৃতিতে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, যদি আমাদের সব জিম্মিকে মুক্তি না দেয়া হয়, তাহলে নিশ্চিতভাবেই ফিলিস্তিনের জন্য নরকের দরজাগুলো খুলে যাবে। কবে নাগাদ নরকের এই দরজাগুলো খুলবেন, কৌশলগত কারণে এখনই তিনি তা বলতে চান না বলেও জানিয়েছেন। অন্যদিকে নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি ক্ষমতায় গেলে একদিনের মধ্যেই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। তবে এক সাক্ষাৎকারে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলছেন, লং ওয়ে টু গো। একটি ফোন কলই এমন একটি যুদ্ধ বন্ধ করতে যথেষ্ট নয়। তবে তিনি মনে করেন একমাত্র ডোনাল্ড ট্রাম্পের মতো নেতার পক্ষেই এই যুদ্ধ বন্ধ করা সম্ভব। তবে ইউক্রেনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেথ কেল্প বলছেন, এই আলোচনায় ইউরোপকে যুক্ত করা হবে না, ফলে ইউরোপের সাথে আরও বাড়ছে আমেরিকার দূরত্ব। এই অবস্থায় চলতি সপ্তাহে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য জরুরি সংবাদ সম্মেলনে বসতে চলেছেন ইউরোপের নেতারা। বাংলাদেশ, ভারত, বিভিন্ন দেশে নানা প্রকল্পে অর্থায়ন বাতিল করেছে আমেরিকা। ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, যেটি ইলন মাস্ক নেতৃত্ব দিচ্ছেন, সেখান থেকে দেয়া এক পোস্টে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেয়া প্রকল্পে $29 মিলিয়ন অর্থায়ন বাতিল করা হয়েছে। পাশাপাশি এই দেশটিতে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া পুরো চূড়ান্ত হয়ে এসেছে। 21শে ফেব্রুয়ারির পর যে কোনো দিনে দলের ঘোষণা আসবে। এসব বিষয় নিয়ে আলোচনা করব আমাদের সাপ্তাহিক আয়োজন 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হিসান জুয়েল। বিশেষজ্ঞ অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালিকুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায়। যে বিষয়গুলো আলোচনা করতে চাই তার আগে শুরুতেই যে বিষয়টি তুলতে চাই সেটি হলো স্যার জন মেজর যেটি বলছেন, তিনি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে একটি আশঙ্কার কথা বলছেন। তিনি বলছেন, আগলি ন্যাশনালিজম গড়ে উঠছে দেশে। তিনি বলছেন গত 18 বছর ধরে এটি চলছে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি একদিকে চীন, রাশিয়া তার আগের শত্রু, আমেরিকার আগের শত্রু, নতুন করে ইরান আগের শত্রু, এখন তার যে দীর্ঘদিনের মিত্র অর্থাৎ আমেরিকার দীর্ঘদিনের মিত্র ইউরোপের দেশগুলোকে দূরে ঠেলে দিচ্ছেন। এমনকি খুবই অদ্ভুত যে বিষয়টি একেবারে শেষ মুহূর্তে আমাদের হাতে আছে সেটি হলো আগামীকাল সৌদি আরবে ইউক্রেন ইস্যুতে যে আলোচনাটি হবে, সেখানে রাশিয়া এবং আমেরিকা আলোচনা করবে, কিন্তু ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। ইউক্রেনের কোনো ডেলিগেশন সেখানে থাকবে না। হাসান ফেরদৌস, আপনার কাছে জানতে চাই সেটি হলো, এই যে আমেরিকা বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী দেশ, সবচেয়ে বড় অর্থনীতির দেশ, সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ, কিন্তু বিশ্ব তো আসলে একলা চলনীতিতে চলে না। তিনি কি আমেরিকাকে আসলে একলা করে ফেলতে চাচ্ছেন, নাকি সবার উপরে যে তিনি মেক আমেরিকা গ্রেট এগেন, নিঃসন্দেহে গ্রেট করবেন, কিন্তু সেটা কি একা গ্রেট করবেন নাকি সবাইকে নিয়ে গ্রেট করার পরিকল্পনায় থাকবেন? ধন্যবাদ জুয়েল, সবাইকে শুভেচ্ছা। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার লক্ষ্য, তার পলিটিক্যাল অবজেক্টিভ গোপন রাখেননি। তিনি বলেছেন তিনি চান না আমেরিকা বিশ্বের পুলিশম্যান হোক। তিনি চান না আমেরিকা পৃথিবীর সব দেশে যে যুদ্ধ বাঁধা। তিনি চান না সারা বিশ্ব জুড়ে আমেরিকার মিলিটারি বেস স্প্রেড করুক। তিনি বলছেন আমি তাই করব যা আমেরিকার স্বার্থে। এটা তার বেসিক প্রিন্সিপাল। কিন্তু এটা করতে যে তিনি কি করছেন, দ্বিতীয় মহাযুদ্ধের পরে যে বিশ্ব ব্যবস্থা আমরা গড়ে তুলেছি তার কেন্দ্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত আইন ভিত্তিক বিশ্ব ব্যবস্থা, আমরা বলি অর্ডার বেসড গ্লোবাল সিস্টেম, যার আর্কিটেক্ট মার্কিন যুক্তরাষ্ট্র। সেই মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমান্বয়ে এই বিশ্ব ব্যবস্থাকে উজ্জ্বল করে নিচ্ছে। আমরা কি দেখলাম, তিনি দ্বিতীয়বার শপথ নেবার প্রথম দিনই তিনি প্যারিস ক্লাইমেট চুক্তি থেকে বেরিয়ে এলেন, WHO থেকে বেরিয়ে এলেন। তার সহায়তায়, তার সমর্থনে আইসিসির বিরুদ্ধে স্যাংশনস আরোপ করা হলো। তার মানে যে বিশ্ব ব্যবস্থা তিনি করেছিলেন, তিনি বলতে আমি আমেরিকা বোঝাচ্ছি, তার বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছেন। আরো ইন্টারেস্টিং,
গত 70 বছর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে, তারপর থেকে আমরা দেখেছি বিশ্বের যে নিরাপত্তা ব্যবস্থা, পশ্চিম ইউরোপ এবং আমেরিকার নিরাপত্তা ব্যবস্থা, তার কেন্দ্রে হচ্ছে নেটো, নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এবং তার প্রধান শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। তিনি খোলামেলা ভাবে বলেছেন তিনি নেটোতে থাকতে চান না, তিনি চান ইউরোপীয় দেশগুলি অনেক বেশি দায়িত্ব গ্রহণ করুক। আগেরবার তিনি ডিমান্ড করেছিলেন প্রত্যেকটি দেশে 2% জাতীয় আয় ব্যয় করতে হবে ডিফেন্স খাতে, 2%। এখন তিনি বলছেন 5%, যদি আমেরিকা নিজে মাত্র ব্যয় করে 3%। কেমন? ফলে পুরো বিশ্ব ব্যবস্থাকে তিনি চ্যালেঞ্জ করছেন। এটা ভালো কি মন্দ অন্য কথা, চ্যালেঞ্জ তিনি করছেন। এবং চ্যালেঞ্জ করতে যে তিনি কি করলেন, ইউরোপের সাথে পশ্চিমের স্পেশালি আমেরিকার দূরত্বটা স্পষ্ট করে দিলেন। তুমি বললে যে আগামীকাল মিটিং হবে সৌদি আরবে, আগামীকাল প্যারিসে মিটিং হবে, ইউরোপিয়ানরা মিটিং করবে ফ্রান্সের নেতৃত্বে। যে দেশগুলি আশা করছিল যে এই ইউক্রেন প্রশ্নে আলোচনায় তারা ইনভলভ হবে, পার্টিসিপেট করবে, তাদেরকে কোনো আসন দেওয়া হচ্ছে না। ফলে তারা ভিন্নভাবে বসছে, আমরা কি করতে পারি। ইন্টারেস্টিংলি দুদিন আগে যে মিউনিখে নিরাপত্তা কনফারেন্স হয়ে গেল, তাতে জেলেনস্কি খুব ওপেনলি বলেছেন এখন সময় এসছে একটা ইউরোপিয়ান আর্মি গঠনের। এই কথা কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা শুনে আসছি, প্রথমে ফ্রান্স, পরে খানিকটা নিম্ন স্বরে জার্মানির কাছ থেকে, যে আমাদের আমেরিকার উপর নির্ভরশীলতা কমাতে হবে এবং আমাদের সামরিক ইন্ডিপেন্ডেন্সটা এনশিওর করতে হবে। তার জন্য কি চাই? আমাদের নিজস্ব সামরিক বাহিনী, যা মূল লক্ষ্য কিন্তু আমেরিকা নয়, মূল লক্ষ্য যে রাশিয়া, যেন আমরা নিজেরা রেজিস্ট করতে পারি। সেই কথাটাই খুব খোলামেলা ভাবে জেলেনস্কি বলেছেন। লক্ষ্য করে দেখবেন যে যেই আলোচনা হতে যাচ্ছে ইউক্রেন নিয়ে, সে আলোচনায় আপনি বলেছেন জেলেনস্কি বা ইউক্রেন ইনভলভ নয়, কিন্তু ইতিমধ্যে তিনি দুটি বড় শর্ত দিয়ে দিয়েছেন। আলোচনা নেগোশিয়েট করার নিয়মটা কি, তোমার যে পয়েন্টসগুলি বা ডিমান্ডসগুলি তুমি টেবিলে উত্থাপন করবে, উনি আগেই দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? 1 নম্বর, ইউক্রেনকে নেটোর মেম্বার করা যাবে না। আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে যে ভূখণ্ড দখলে আছে সেটি রাশিয়ার দখলে থাকবে। যা দখল করেছে রাশিয়া, সেখানে 20% রাশিয়ার, মানে ইউক্রেনের 1/5 রাশিয়ার দখলে থাকবে। তার মানে আমি তা নেগোশিয়েট করবো কি নিয়ে? যে দাবিগুলি আজ নয়, 23 সালে করেছিল পুতিন সাহেব, সেই দাবিটাই কনফার্ম করছেন কে? মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে বলা হয় তিনি বিশ্বের শ্রেষ্ঠ নেগোশিয়েটর। তার নেগোশিয়েট করার আগেই তার সমস্ত চিপসগুলি তিনি দিয়ে দিলেন। এবং দিয়ে দিলেন কিভাবে? আরো ইন্টারেস্টিং, তিনি কি করছেন ভেবে দেখো, মানে কি ভয়াবহ একটা অবস্থা পৌঁছেছি আমরা। তিনি ডিমান্ড করছেন ইউক্রেনের কাছে, ইউক্রেনের রেয়ার মিনারেল আর্থ যা আছে তার 50% আমাকে দিয়ে দিতে হবে। ভাবা হচ্ছে প্রায় $5 ট্রিলিয়ন রেয়ার মিনারেল আর্থ আছে ইউক্রেনে, এই পর্যন্ত জানা, এর বাইরে থাকতেও পারে। 5 ট্রিলিয়ন। সেখান থেকে ট্রাম্প সাহেব বলছেন যে আমরা তোমাদের অনেক দিয়েছি। কত দিয়েছি? রাফলি $100 বিলিয়ন। তার বদলে তিনি এই $5 ট্রিলিয়ন 50% ডিমান্ড করছেন। এটা হতো কবে? এটা হতো কলোনিয়াল পিরিয়ডে। আমি দেশ, যেমন আমাদের ভারতে, বাংলাদেশ, আর যখন সিরাজউদ্দৌলা পতন ঘটলো, লর্ড ক্লাইভ নৌকা বোঝাই করে, 7 নৌকা বোঝাই করে আমাদের দেশ থেকে সোনার গয়না নিয়ে গেলেন কলোনিয়াল পিরিয়ডে। আবার সেই কলোনিয়াল পিরিয়ডে ফিরে আসছি। ডোনাল্ড ট্রাম্প সাহেব খোলামেলা ভাবে বলছেন তোমার সম্পত্তি আমাকে 50% দিতে হবে। কেন? তোমাকে আমি $100 বিলিয়ন দিয়েছি। আমি অবিশ্বাস্য পর্যায়ে পৌঁছে গেছি আমরা। নিঃসন্দেহে। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনার কাছে শুনতে চাই সেটি হলো, ইউরোপকে এড়িয়ে এই ইউক্রেনের যে শান্তি আলোচনা কিংবা ইউক্রেনে যুদ্ধবন্ধের যে আলোচনা, এমনকি ইউক্রেনকেও এড়িয়ে যাওয়া হচ্ছে, এটি আসলে এখন যেটি বলছিলেন যে হাসান ফেরদৌস, একদিকে যেমন সৌদি আরবে আলোচনা আগামীকাল, অন্যদিকে ইউরোপীয় নেতারাও আগামীকাল বসছে, অর্থাৎ তারা তাদের শঙ্কার জায়গাগুলো বলছে। এইসব জায়গায় তারা মিডিয়েটর হিসাবে ব্রিটেনের কথা বলছে যে ইউরোপের সঙ্গে আমেরিকার সম্পর্কটাকে উন্নত করার ক্ষেত্রে ব্রিটেন একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু ব্রিটেনের নীতিগুলো নিয়ে সমালোচনা অলরেডি করা শুরু করেছেন আমেরিকার রিপাবলিকান নেতারা। তারা বলছেন ব্রিটেন যে অহংকার দেখায়, যে ক্ষমতা দেখায়, সেই জায়গায় তাদের নেই। এটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।
শেষ পর্যন্ত দূরত্বটা যদি বেড়ে যায়, অর্থাৎ ইউরোপকে এড়িয়ে যাওয়ার পিছনে তারা যুক্তি দিচ্ছেন যে এর আগে বহু দেশকে জড়ানোর কারণে ইউক্রেনের যুদ্ধের সমাধান হয়নি, ইউরোপের বহু দেশের কথা বলছেন, তাই এবার তাদেরকে এড়িয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এটা কতটা বাস্তবসম্মত হচ্ছে, যেখানে ইউক্রেনের স্বার্থ বিসর্জন দিয়ে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিন যদি দুজনেই চান শান্তি আলোচনা, সেটি কি কার্যকর হবে? জি জি, ধন্যবাদ আপনাকে। হাসান ভাই অনেকগুলো কথা বলেছে, এগুলি আর রিপিট করার কোনো প্রয়োজন নাই, কারণ সবগুলি কথার সাথেই আমি একমত। আমি বরং একটু এগিয়ে গিয়ে বলি, উনি তো গ্রেট নেগোসিয়েটার বলতে উনি নিজেকে যেরকম মনে করেন সেরকম ভালো নেগোসিয়েটার যে তিনি না, সেটা তো আমরা অনেকগুলো আরো কিছু কিছু সাপ্লিমেন্ট করে বলছি। আমরা দেখতে পেলাম যে চীনের সাথে তিনি বলছেন যে আমরা তোমাদেরকে 10% ট্যারিফ ধরে দেবো। চীন উল্টা বলছে যে তোমাদেরকে আমরা অনেক পণ্যের উপর 15% ট্যারিফ ধরে দিব, এবং অনেকগুলো ক্রিটিক্যাল মিনারেল, টাংস্টেন, ইন্ডিয়াম, তারপর অনেকগুলো যে রেয়ার আর্থ এলিমেন্ট, এগুলি তোমাদের কাছে বিক্রি করে আমরা বন্ধ করে দিব। তাতে করে কিন্তু আমেরিকা যথেষ্টই ব্যাকফুটে চলে এসছে। তারপর কানাডাকে বলছে ওরা 51st স্টেট করবে, হ্যাঁ, বলছে যে 51st স্টেট করলে ভালো হয়। আর কানাডা কিন্তু যথেষ্ট ডিফাই করে বলছে যে আমরা যে আমেরিকাকে যে ক্রুড অয়েল এবং লাম্বার অনেক জিনিস বিক্রি করি আমেরিকার কাছে, এগুলি আমাদের আর বিক্রি করার প্রয়োজন নাই কানাডার কাছে, সরি আমেরিকার কাছে। আমরা এগুলির জন্য অল্টারনেটিভ বা বিকল্প বাজার অলরেডি দুনিয়াতে পেয়ে গেছে, যেমন চায়নার কাছে আমরা বিক্রি করব। তারপর হচ্ছে আপনার যে গ্রিনল্যান্ডকে সে দখল করে নিবে, বলছে কিনে নিবে আর কি। এখন সে নেগোসিয়েটার নাকি সে সবচেয়ে বেশি অ্যাগ্রেসর, এটাই তো আমাদের বুঝতে হবে। এগুলি তো নেগোসিয়েটিং পাওয়ার না, তার কথাগুলিতে হচ্ছে অনেকটা কলোনাইজ করার মতো যে মেন্টালিটি, হ্যাঁ, এটা তো নেগোসিয়েশন না, এটা তো হচ্ছে একতরফা ভাবে তার মতবাদ ছাপিয়ে দেওয়া। আমি ইউক্রেনকে আমি বলছি যে তুমি তোমার যে জায়গা দখল হয়ে গেছে এটা ছেড়ে দাও, হ্যাঁ, তা এটা তো নেগোসিয়েশন হলো না, এটা তো সে ডিকটেট করা। তাহলে আমরা সর্বক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি সে নিজেকে যদিও ভালো নেগোসিয়েটার দাবি করে, আমার দৃষ্টিতে সে মোটেও ভালো নেগোসিয়েটার না, এবং খুবই খারাপ দিকে পৃথিবীটাকে নিয়ে যাচ্ছে। আপনি বললেন যে বিষয় কি বলবেন যে এর আগে তো আলোচনার টেবিলে আনতে পারেনি, অ্যাটলিস্ট আলোচনার টেবিলে আনার ক্ষেত্রে তো তার একটা দক্ষতা আছে। জি জি জি, আপনি যদি এটা বলেন তাহলে আলোচনার টেবিলে কি রাশিয়াকে আনতে পেরেছে? সিলেকশন আগে বলছিল তার 24 ঘন্টা লাগবে সেই যুদ্ধ থামাতে, সেটা যে সম্ভব হবে না এটা তার বাগাড়ম্বরিতা। এটা আপনাদের অনুষ্ঠানে রেকর্ডে আছে, আমি অনেকবার বলেছি। রাশিয়া তার কথাতে হেলবে দুলবে এমন শক্তি রাশিয়া না আমার দৃষ্টিতে আর কি। এবং শেষ পর্যন্ত এটাই হলো, অর্থাৎ যেটা আমরা সন্দেহ করেছিলাম যে 24 ঘন্টাতে যদি যুদ্ধ থামাতেও পারে তাহলে এটা হবে রাশিয়ার টার্মে, এবং এই টার্মটাই সে প্লেস করছে টেবিলে, যে তোমাদের দেশ দখল হয়ে গেছে, ওয়াই ডু আই কেয়ার, এটা ছেড়ে দাও। আবার তোমাদের যে রেয়ার আর্থ এলিমেন্ট এগুলো আমাদের দিয়ে দিতে হবে, এগুলি তো নেগোসিয়েশন না। আমি যেটা বললাম, আর আপনি যেটা বললেন ইউরোপকে বাদ দিয়ে ইউক্রেনের যুদ্ধ সমাধান করাটা আদৌ সঠিক কিনা, আমি মনে করি না এটা সঠিক। কারণ ইউরোপ তো হচ্ছে রাশিয়ার সাথে সরাসরি সম্পৃক্ত, তাদের এই স্যাংশনের মাধ্যমে তাদের কাছ থেকে যে ন্যাচারাল গ্যাস যেটা পায় অনেক অনেক ভাবে রাশিয়ার সাথে তারা সম্পৃক্ত, এবং ইউরোপ তো এই যুদ্ধটাতে কন্ট্রিবিউট করে যাচ্ছে আমেরিকার পাশাপাশি ইউক্রেনের যুদ্ধে। সুতরাং এখন তাদেরকে পায়ে ফেলে দেওয়া মানে হচ্ছে আপনি আপনার বন্ধুকে বাসের নিচে ঠেলে দেওয়ার মতো। সুতরাং এইখানেও দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প সে তো ভালো নেগোসিয়েটরও না এবং ভালো ধরনের ট্রাস্টেড ফ্রেন্ডও না, হ্যাঁ, তাহলে আরো যদি বলতে হয় সে নেগোসিয়েটরও না, ভালো ট্রাস্টেড ফ্রেন্ডও না। এবং গত 3 সপ্তাহে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে যে ধরনের অস্থিরতা তৈরি করেছে অনেক ক্ষেত্রে, আপনারা অনেকগুলো আলোচনা করলেন, এটা তো আমার কাছে কেবলই মনে হচ্ছে হিটলার কিন্তু ইউরোপে 50 দিনে দুনিয়া পাল্টে দিয়েছিল, এইখানে তার 21 দিন চলে গেছে ডোনাল্ড ট্রাম্পের। সে যদি একই স্পিডে আরো 20, 25, 50 দিন চলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে না গেলেও পৃথিবীটাকে সে অনেক অস্থির করে ফেলছে। এবং আপনি বলছেন একটু আগে যে সে যুদ্ধ চায় না, হাসান ভাই বুদ্ধ বলছিল সে চায় যে আমেরিকা যুদ্ধে জড়াবে না, কিন্তু সে বলছে যে ইরানের ব্যাপারে ইসরায়েল যা খুশি করতে পারো, এটা তাদের করার অধিকার আছে। তারপর ইসরায়েল গাজাকে আমরা ফ্ল্যাট করে দিয়ে নতুন করে রিয়েল স্টেট গড়বো, এটা যুদ্ধ না, এগুলোই একা মানবতার বিরুদ্ধে সে যুদ্ধটা ঘোষণা করে নাই। যতই সে বলুক কালার করে যে আমি যুদ্ধবাজ না, তার থেকে বড় যুদ্ধবাজ আর কে হতে পারে? আপনার মাতৃভূমি থেকে আপনি 2 মিলিয়ন লোককে আপনি আপনার এক আঙ্গুলের খোঁচায় সরিয়ে দিচ্ছেন। হু আর ইউ টু মেক দ্য ডিসিশন ফর গাজা পিপল?
আপনি যদি মানে আপনার পজিশনটা পাল্টিয়ে নেন, অর্থাৎ পৃথিবীর অন্য মানুষ ডোনাল্ড ট্রাম্পের মতো করে কথা বলে যে আলাস্কাটা রাশিয়া বলে দিয়ে দিছিল, এখন এটা রাশিয়ার যথেষ্ট শক্তি আছে, তারা পারলে এটা নিয়ে নেওয়াই বেটার হবে। উইল দে লাইক ইট? এটা তো তারা লাইক করবে না। তাহলে এটা তো তারা, রাশিয়ার যদি সে সক্ষমতা তাকে তারা বলতেই পারে ডোনাল্ড ট্রাম্পের মতো করে। সুতরাং ইন মাই মাইন্ড হি ইজ নট এ গুড নেগোসিয়েটর, হি ইজ নট এ ট্রাস্টেড ফ্রেন্ড, হি ইজ অ্যাবসলিউটলি অ্যান অ্যাগ্রেসর এন্ড ডিসগাস্ট টু দ্য হিউম্যানিটি। জি, ডক্টর খালগো, যেমন নেগোসিয়েশনের কথা যদি আমরা আসি, এই মাসের শেষে স্টারমার আসবেন, যুক্তরাষ্ট্রে আমেরিকায় আসবেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে। তার এই সফরের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে যে দূরত্বটা তৈরি হচ্ছে সেটা কিছুটা কমবে বলে আপনার কাছে মনে হয় কিনা? এখন এইভাবে যদি বলেন যে ইউরোপের মধ্যে ইউকে হচ্ছে ওদের ইউএস এর সবচেয়ে বড় বন্ধু বলতে পারেন, স্টুজ বলতে পারেন, চামচা বলতে পারেন, মানে ইংল্যান্ডে সবচেয়ে বেশি। আর সুতরাং স্টারমার আসার পরে, যেহেতু স্টারমার আবার মানে ঠিক কনজারভেটিভ না আর কি, সে তো ডেমোক্রেটিক টাইপের লোক, তাই না? সুতরাং সে হয়তো তাদের নিজস্ব স্বার্থে কিছু কিছু কম্প্রোমাইজ সে দেখাতেও পারে আমার ধারণা। এবং ইউরোপের মধ্যে সবচেয়ে যদি মাজাহীন হয়ে থাকে কেউ বর্তমানে, এটা হচ্ছে এখন ইউকে, কারণ তাদের পজিশনটা সেই পর্যায়ে নেই দুনিয়ার। ইউরোপের মূল শক্তি হচ্ছে এক অর্থে মানে ওয়েস্টার্ন ইউরোপে জার্মানি, আর ইস্টার্ন ইউরোপে রাশিয়া, আগেও ছিল এখনো আছে। জি, আমি একটু হাসান ফেরদৌস ভাই আপনার কাছে জানতে চাই, যেটি স্যার জন মেজর বলছিলেন যে আমেরিকা যদি নিজেকে একদিকে সরিয়ে ফেলে তখন কিন্তু এই বৈশ্বিক গণতন্ত্রে কিংবা বৈশ্বিক নেতৃত্বে রাশিয়া এবং চায়না তারা সামনের দিকে এগিয়ে আসার একটা আশঙ্কা তিনি করছেন। আপনার কাছে কি মনে হয় যে যে নীতিতে আমেরিকা এগুচ্ছে তাতে আস্তে আস্তে তার বিপক্ষ শক্তিগুলো তারা সামনের দিনগুলোতে শক্তিশালী হয়ে উঠবে? এটা তো অবভিয়াস। পানির মতো রাজনীতিও কিন্তু ভ্যাকুয়াম পছন্দ করে না। যদি ভ্যাকুয়াম তৈরি হয়, সেই ভ্যাকুয়ামটা পূরণ করবার জন্য অন্য শক্তি এগিয়ে আসবেই। এবং এই মুহূর্তে সবচেয়ে বড় কম্পিটিটর কে? মার্কিন যুক্তরাষ্ট্রের, অফকোর্স চীন। চীন আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মিলিটারি না, টেকনোলজিক্যালি, ইকোনমিক্যালি, সর্বক্ষেত্রে চীন দ্রুত এগুচ্ছে, দ্রুত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছাকাছি চলে আসছে। ফলে যেই শূন্যস্থানটা আমেরিকায় রেখে যাবে, অটোমেটিক্যালি সেখানে চীন প্রবেশ করবে। তবে তফাৎ একটা আছে। জি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসী নীতি, চীনের সে আগ্রাসী নীতি নয়। কিন্তু চীনের লক্ষ্য কিন্তু তার রিজনের বাইরে, কিন্তু সে কোথাও আসন ঘিরে বসার কোনো প্ল্যান তার নেই। তার মূল লক্ষ্য সাউথ চায়না সি রিজিয়নটা, এই প্যাসিফিক বেসিনটা। এর বাইরে থেকে ইকোনমিক্যালি করছে, সে আফ্রিকায় রেলওয়ে লাইন বানাচ্ছে, ল্যাটিন আমেরিকায় পোর্ট বানাচ্ছে, এক্সপ্যান্ড করছে ইকোনমিক্যালি, কিন্তু কোথাও মিলিটারিলি বসার কোনো লক্ষণ তার নেই। আমেরিকা তা কিন্তু নয়। আমেরিকার প্রায় 1000 বেজ আছে, ক্লোজ 900 বেসেস তার আছে সারা পৃথিবী জুড়ে। চীনের পাশে তার 30-এর বেশি তার বেজ আছে। কেমন? ফলে চীন এবং আমেরিকার স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা সম্পূর্ণ ভিন্ন। এটা মনে করে দিই আমি, 1992-তে আমাদের, তখন ডিক চেনি ছিলেন তখন ছিলেন বাইরের লোক ছিলেন, ডিক চেনি একটা নতুন পেপার তৈরি করেছিলেন নিওকনদের নিয়ে। তার মূল বক্তব্য কি ছিল? যে আমেরিকা ক্রমান্বয়ে ইকোনমিক্যালি দুর্বল হয়ে আসছে। ফলে আমেরিকার বৈশ্বিক নিয়ন্ত্রণ বজায় রাখবার জন্য তাকে সামরিকভাবে নিয়ন্ত্রণ অর্জন করতে হবে। এবং কিভাবে? উইথ ওভারওয়েলমিং মিলিটারি পাওয়ার, প্রবল রকম সামরিক শক্তি ব্যবহার করে, যা তারা করেছিলেন ইরাকে, যা তারা করেছেন মধ্যপ্রাচ্যে। ফলে গুণগতভাবে চীন এবং আমেরিকার বড় একটা তফাৎ আছে। বিশেষ কথা বলছি আমি, আমার আগের প্রশ্ন ফিরে যাচ্ছি আমি, ইউরোপের সাথে। এই যে বললাম ইউক্রেন যুদ্ধের সমাপ্তির কথা বলা হচ্ছে, তার একটা শর্ত হচ্ছে কি, যে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি। ইউক্রেন বলছে যে ঠিক আছে, আমি আমার মিনারেল তুমি চাও, উই ক্যান টক অ্যাবাউট ইট, কিন্তু তার আগে আমাকে বলো আমার গ্যারান্টি কি তুমি দেবে, কেমন নিরাপত্তা? আগামীকাল যে রাশিয়া আবার আক্রমণ, তার গ্যারান্টি কি? আমেরিকা বলছে যে এই গ্যারান্টিগুলি আসবে মূলত ইউরোপ থেকে, ইউরোপিয়ানরা সোলজার পাঠাবে, সেটাও তারা বলছে। এখন ইউরোপরা বলছে যে ভাই তুমি আমাকে চাও ইউক্রেনের গ্যারান্টি দিতে, অথচ আমি নেগোসিয়েশনে নাই, আমার সাথে তুমি কোনো কথাই বলছো না, এবং তুমি কি বলছো যে না, আলোচনা টেবিলে আমার স্থান নেই। অপরাধটা কি আমার? যে আমি আগে ফেল করেছি। তার মানে আমেরিকার সাথে ইউরোপের ব্যবধানটা
এখন এতই তীব্র যে ইউরোপ ওপেনলি বলা শুরু করেছে যে ইটস অ্যাবাউট টাইম আমাদের নিজস্ব আর্মি ব্যবহার করতে হবে, আমাদের নিজস্ব আর্মি আনতে হবে, যাতে করে আমরা আর আমেরিকার উপরে নির্ভরশীল না হয়ে পড়ি। অর্থাৎ অনেক কিছুই ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে। আমরা একটু আপনার কাছে গাজা পরিস্থিতির পাশাপাশি যেই কথাটি আমি বলিনি সেটা হলো যে মার্কো রুবিও এবং বেঞ্জামিন নেতানিয়াহুর বৈঠকে যে বিষয়টি আলোচনা হয়েছে, তারা বলছে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তারা আলোচনা করেছে ইরান ইস্যুতে। এবং ইরান ইস্যুতে বেঞ্জামিন নেতানিয়াহু সবসময় যেটি চান, এখন তিনি ট্রাম্পকে অনেক বেশি সক্রিয় করে তার যে উদ্দেশ্য সেটি তিনি হাসিল করতে চান। হাসান ফেরদৌস, আপনার কাছেই জানতে চাই যে এটি নতুন কোনো উইন্ডো কি আসলে খুলছে কিনা, অর্থাৎ গাজা থেকে দৃষ্টি এখন ইরানের দিকে, অর্থাৎ এই জটিলতাটা আরো বাড়ছে কিনা? এই প্ল্যানটা আজকের নয়। গাজা থেকে প্যালেস্টিনিয়ানদেরকে বহিষ্কার করার প্ল্যান যেমন আজকের নয়, তেমনি ইরানকে দুর্বলতম অবস্থায় নিয়ে যাওয়ার প্ল্যানটাও আজকের নয়। অনেক আগে থেকেই শুধু ইসরায়েল না, অধিকাংশ আরব দেশই মনে করে প্রধান চ্যালেঞ্জ তাদের কাছে ইরান। কারণ ইরান তাদের এলাকার মধ্যে পারমাণবিক অস্ত্র আনতে যাচ্ছে। ফলে বিগেস্ট চ্যালেঞ্জ ইভেন সৌদি আরব মনে করে। এই কয়েক মাস আগে মাত্র তাদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে। কিন্তু অধিকাংশ আরব দেশ ইনক্লুডিং দ্য গালফ স্টেটস মনে করে আমাদের প্রধান চ্যালেঞ্জ ইসরায়েল নয়, কিন্তু আমাদের প্রধান চ্যালেঞ্জ বাড়ির পাশে ইরান। এবং এই ইরানকে দুর্বল করতে তারা একদিকে আমেরিকাকে ব্যবহার করবে, অন্যদিকে ইসরায়েলকে ব্যবহার করবে। এখন সুযোগটা এসছে ইসরায়েলের সামনে। কিভাবে এসছে? এক নম্বর, হামাস প্রায় নিশ্চিহ্ন মিলিটারি, পলিটিক্যালি না মিলিটারি, এবং হেজবুল্লাহ দুর্বল হয়ে পড়েছে। একইভাবে সিরিয়াতে দেখতে পাচ্ছি আমরা, সিরিয়া ছিল এক ধরনের রুট ছিল, যে রুট ধরে ইরানি অস্ত্র যেত মধ্যপ্রাচ্যের এই দুই দেশে, হামাসের কাছে এবং হেজবুল্লাহর কাছে। সেই রুটটা বন্ধ হয়ে গেছে। ইন আদার ওয়ার্ডস সবচেয়ে দুর্বলতম একটা অবস্থায় আছে এই মুহূর্তে ইরান। ফলে তাকে ছোবল দেবার এই তো শ্রেষ্ঠ সময়। সেই প্ল্যানটাই তারা এখন করছে, কিভাবে শেষ ছোবলটা দেবে ইরানের উপরে। জি, এম খালিকুজ্জামান, আপনার কাছেও এই বিষয়টি জানতে চাই। সেটি হলো যে দুজনের বৈঠকে, বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কো রুবিওর বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে যাতে ইরান কোনোভাবে পারমাণবিক অস্ত্র হাতে না পায়। এবং এটার জন্য আগে থেকে ট্রাম্প প্রশাসনের এক ধরনের উদ্যোগ ছিল, কিংবা আমেরিকার উদ্যোগ ছিল, ইরান যাতে এই পারমাণবিক অস্ত্র না পায়। এখন নতুন করে গাজা যখন পরিস্থিতি কিছুটা, সবাই আমরা আশাবাদী হয়ে উঠছিলাম যে না, যুদ্ধবিরতি হয়েছে, পরিস্থিতি হয়তো কিছুটা শিথিল হবে, কিন্তু এখন তো নরক বানিয়ে ফেলার একটা হুমকি দেওয়া হচ্ছে। এই নরকটা কখন বানানো হবে সেটি বলা না হলেও জিম্মি ইস্যুতে এখনো কিছুটা স্থবিরতা আছে, কিন্তু এটি নিশ্চয়ই শীঘ্রই কেটে যাবে। আপনি দ্বিতীয় মেয়াদে যে যুদ্ধবিরতির, সেটির ভবিষ্যৎ কি দেখছেন? দ্বিতীয় মেয়াদের যে মানে যুদ্ধবিরতি, এটা আসলে একতরফা ভাবেই ঘটবে। যেমন যতজন হোস্টেজ রয়েছে আর কি হামাসের কাছে, কোনো না কোনো ভাবে তাদেরকে উদ্ধার করা হবে। ছলে বলে কৌশলে কিছুটা লোভ দিকে এগুলি করা হবে। করার পরে অ্যাবসলিউটলি তাদের টার্গেট হচ্ছে ইরান। এবং ইরান যে তাদের টার্গেট, সেটা আমিও একমত যে এটা আজকের পরিকল্পনা না। কারণ ইসরায়েলের যেহেতু নিজস্ব নিউক্লিয়ার ওয়েপন রয়েছে অঘোষিতভাবে, ওরা তো জানেনি, আপনারা, ওরা স্বীকার করে না, কিন্তু সারা পৃথিবী জানে তাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে। এখন এর পাল্টা যদি মানে ইরানেরও নিউক্লিয়ার ওয়েপন হয়ে যায়, তাহলে তো মানে ইসরায়েলের জন্য এটা খুবই হচ্ছে গুম হারাম হওয়ার মতো একটা অবস্থা। সুতরাং ইসরায়েল কোনো অবস্থাতেই চায় না যে ইরানের নিউক্লিয়ার ওয়েপন থাকুক। এখন সেই জন্য তারা অলরেডি কিছু কিছু জায়গায় টার্গেট করে ইরানকে দেখিয়ে দিয়েছে যে তাদের সক্ষমতা আছে ইরানের ভিতরে গিয়ে আক্রমণ করে মানে সুস্থ অবস্থায় ফেরত যাওয়া। এটা আপনারা দেখছেন যে তাদের প্রেসিডেন্টকে পর্যন্ত তারা আসলে, এটা যদিও প্রুভড না, তাদের প্রেসিডেন্ট যে ইরানের, তাকে তারা এক ধরনের কি বলে হেলিকপ্টার দুর্ঘটনায় তাকে মেরে ফেলেছে। তারপর গাজার যে লিডার ছিল তাকে ইরানে যখন সে ভিজিট করছিল, যে বোমা বিস্ফোরণে তাকে সেখানে গিয়ে মেরে এসছে। তারপর ইরানের যে এমবাসি অন্য দেশে, মোস্ট লাইকলি সিরিয়া বা ইরাকে, সেখানে গিয়ে তারা বম্বিং করে চলে এসছে। সবগুলি করেছে, এর বিনিময়ে ইরান সে অর্থে কিছুই করতে পারে নাই মানে ইসরায়েলকে। এটা হচ্ছে বাস্তবতা। কারণ আমাদের সব ইরান বলেন বা অন্যান্য মুসলিম দেশ বলেন, মুসলিম বলে বলছি না, ওদের বাগারাম্বের তার শেষ নাই, কথা বলে বেশি, কাজের জি সেটাই, সেটা ওরা ইরান করে যাবে ওদের মতো করে। আর আমার ধারণা যে ডোনাল্ড ট্রাম্পের 4 বছরের মেয়াদে ইরানকে ওরা লিবিয়া কিংবা সিরিয়ার কাছাকাছি পজিশনে নিয়ে যাবে, এটা তাদের টার্গেট। এটা অ্যাবসলিউটলি তাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে। ইসরায়েল আসলে সেটাই চায়।
যে ইরানের এবং এই আপনি পরিণতির দেখছেন জন্য যে তারা অপেক্ষা ইসরায়েলকে করছে already- দীর্ঘদিন। যে ইসরায়েলকে অলরেডি 1800 ওই যে MK-84 যে 2000 পাউন্ডের বোম সেগুলি ডোনাল্ড ট্রাম্প আসার পরে সাপ্লাই দিয়েছে, যেগুলি জো বাইডেন, যদিও আপনাদের অনুষ্ঠান অনেকবার বলেছে জো বাইডেনের গাজা নীতিতেও আমি হ্যাপি ছিলাম না, তাকে আমিও মনে করতাম সে জেনোসাইড জো। এখন সে যদি জেনোসাইড জো হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প কি জো মানে ডনি, এটা আমি জানি না। তবে মানে ইরানের জন্য আনফরচুনেটলি খুবই দুঃসময় সামনে অপেক্ষা করছে। জি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরবো আমরা এইসব বিষয়ে আলোচনা নিয়ে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার স্বাগত 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল, এবং আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন প্রাবন্ধিক ও কলাম লেখক হাসান ফেরদৌস এবং কমনওয়েলথ ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। ডক্টর খালেকুজ্জামান, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো আমেরিকা শুধু বাংলাদেশ নয়, বেশ কয়েকটি দেশেরই গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্ট তারা বেশ কিছু বরাদ্দ বাতিল করেছে। বাংলাদেশের জন্য $29 মিলিয়ন বরাদ্দ বাতিল করা হয়েছে, যেটি বাংলাদেশকে রাজনৈতিক খাতে শক্তিশালীকরণের জন্য বরাদ্দটা দেওয়া হয়েছিল। এই বরাদ্দ বাতিল বাংলাদেশের অর্থনীতির জন্য বড় কোনো সমস্যা তৈরি করবে কিনা? এটা এই যে $29 মিলিয়ন যে অনুদানটা, এটার আদ্যপান্তটা মানে এটা বাদ দিয়ে আর কি, আপনি যে টাইটেলটা বললেন যে লিডারশিপ বা হচ্ছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ স্ট্রেংথেনিং নামে যে এক ধরনের একটা প্রজেক্ট, এটার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু সেই স্ট্রেংথেনিং বাংলাদেশে তারা কি করেছে? বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপ কি গত 16 বছরে স্ট্রেংথেন হয়েছিল? সেটা যদি স্ট্রেংথেনিং এর নমুনা হয় তাহলে এই জাতীয় সাহায্য আমি বরং মনে করি না থাকাটাই বেটার। এবং $29 মিলিয়ন আসলে খুব বেশি টাকা না, আমি হিসাব করে দেখেছি এটা 350 কোটি টাকা। শেখ হাসিনা বলেছে তার যে মানে পিয়ন তারও নাকি 400 কোটি টাকা ছিল। আপনি হিসাব করে দেখুন, সেটার পরিমাণও সেটার সমানও না। সেই দৃষ্টিকোণ থেকে আমার কাছে এটা বড় কোনো প্রজেক্ট মনে হয় না। আর যেটা আমি বললাম যে এটা যদি স্ট্রেংথেনিং এর নমুনা হয় তাহলে এইসব প্রজেক্ট বন্ধ হইতো। বলো, আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা কেন আমরা করি না? কেন আমেরিকা আমাদেরকে টাকা দিবে, আমরা পলিটিক্যাল ল্যান্ডস্কেপ শক্তিশালী করব? এই টাকার পিছনে তো স্ট্রিংও অ্যাটাচ থাকে, তাই না? তা আমরা নিজেরা নিজের পায়ে সক্ষমতার মাধ্যমে আমরা গণতন্ত্রের দিকে নিজের দায়িত্বে দেশকে এখানে এগিয়ে নিতে পারবো না। সুতরাং এই যে প্রজেক্টটা আমি যেটা পড়লাম, দিস ইজ ট্রিপলি, এটা এমন কিছুই না। তবে রোহিঙ্গাদের ব্যাপারে যে USAID এর বা অন্যান্য যে ইয়েগুলি থাকে, যে সাহায্য সহযোগিতাগুলো, সেইগুলি যদি বন্ধ করে দেয় তাহলে এটা আমাদের জন্য একটা বিশাল বড় খরচ হয়ে দাঁড়াবে। তবে $29 মিলিয়ন ইটস নাথিং ইন মাই মাইন্ড। ওকে, হাসান ফেরদৌস, আপনার কাছে এই বিষয়ে যদি কিছু যোগ করতে চান, ইউএসএ বরাদ্দ থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো, তবে মূল যে বিষয়টা বুঝিয়ে বলি, ব্যাপারটা মিসইন্টারপ্রেট করা হচ্ছে এখানে। টাকাটা বন্ধ করা হচ্ছে USAID এর, কেমন? USAID রাফলি আমার $200 মিলিয়ন আমাদেরকে দেয়, যা কিনা আমাদের রেমিটেন্সের 7 দিনের পয়সাও নয়। ফলে ইট ইজ নট রিয়েলি মেজর ফ্যাক্টর আমাদের ক্ষেত্রে। মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদেরকে করা হয়নি। ইন্ডিয়ান পত্রিকা পড়লে মনে হবে যেন ইউনূস সরকারকে করা হয়েছে বিপদে ফেলবার জন্যই বাংলাদেশকে বাতিল করা হয়েছে, তা কিন্তু নয়। সারা পৃথিবীতেই, এবং তাও 90 দিনের জন্য। মাথায় রাখতে হবে এটা একটা রিভিউ তারা করছে, তারা সমস্ত খরচ রিভিউ করছে। এই ডোজ আমাদের ইলন মাস্ক সাহেবের, তার অধীনে সমস্ত খরচ রিভিউ তারা করে দেখছে। অ্যাজ পার্ট অফ দ্যাট এই টাকাটা বন্ধ করা হয়েছে, অ্যান্ড ইটস নো বিগ ডিল। তবে এক জায়গায় আমি একটু ডিফার করি খালেকুজ্জামানের সাথে, যে ডেমোক্রেসি প্রমোশন, এটা কিন্তু বাইডেন সাহেবের যে 3টি কি নীতি ছিল, তার একটা ছিল বিশ্বে গণতন্ত্রের প্রসার। এই যে এখানে প্রতি বছরে ওয়াশিংটনে ডেমোক্রেসি সামিট হতো, তারই একটা অংশ, এবং তারই অংশ হিসেবে এই গত প্রশাসনটা, বাইডেন প্রশাসন রিপাবলিকান ইনস্টিটিউটের মাধ্যমে চেষ্টা করেছে বাংলাদেশে সিভিল সোসাইটির মধ্যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা প্রমোট করতে। আমি নিয়ে বিস্তারিত লিখেছি, ঢাকা এখানকার পত্রপত্রিকায় এই নিয়ে কথা বলা হয়েছে। এবং এই যে পরশুদিন যে বাইডেনের ট্রাম্পের যে মিটিংয়ে প্রশ্ন করা হলো ডিপ স্টেট সম্বন্ধে, এই হচ্ছে ডিপ স্টেট, এই হচ্ছে সেই ডিপ স্টেট যা কিনা এই $29 মিলিয়ন খরচ করেছে বাংলাদেশে প্রমোশন করবার জন্য ডেমোক্রেসি। কিভাবে? মেইনলি থ্রু সিভিল সোসাইটি, ইনক্লুডিং ইউজিং LGBTQ পিপল। আপনি নরেন্দ্র মোদীর সাথে যে সংবাদ সম্মেলন, সে প্রসঙ্গটি যেহেতু আনলেনই, সেই বৈঠকের পর ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে নরেন্দ্র মোদী বাংলাদেশ নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে, কিন্তু সংবাদ সম্মেলন, যৌথ বৈঠকে কিংবা সংবাদ সম্মেলন প্রকাশ্যে যেটা হয়েছে সেখানে আমরা তেমন কিছু দেখিনি। এই জানানোটা, নরেন্দ্র মোদীর জানানোটা বাংলাদেশের জন্য
অর্থাৎ কোনোরকম কোনো প্রভাব কি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর পড়বে বলে আপনি আশঙ্কা করছেন? উল্টো পজিটিভ মনে করছি। আমরা এতদিন পর্যন্ত ভয়ে ছিলাম, না জানি কি এসে বলবে, মোদি সাহেব কমপ্লেন করবে ট্রাম্পের কাছে এসে। আপনারা জানেন যে এই যে বিগত সরকারের সমর্থকেরা 13 তারিখ বলে আমাদের কান গরম করে ফেলছিল। 13 তারিখে কি একটা মহাপ্রলয় ঘটবে। কি প্রলয়? মোদির সাথে মিটিং হবে ডোনাল্ড ট্রাম্প সাহেবের এবং ইউনুস সাহেবের সরকার পতন ঘটবে। ডোনাল্ড সাহেব কি বললেন? যে না, বাংলাদেশে কোনো আমেরিকান ডিপ স্টেট ইনভলভ ছিল না। এন্ড অফ দ্য ডিবেট। এতদিন ভারতীয় মিডিয়া আপনি যে দেখুন, আপনি রিপাবলিকান টিভি বা যে কোনো মিডিয়া পুরো দেখুন আপনি, যে মার্কিন যুক্তরাষ্ট্র মহা ষড়যন্ত্র করছে। এমনকি তারা নাকি আরাকানে, চট্টগ্রামের একটা অংশ, আর আরাকান নিয়ে একটা নতুন দেশ তারা গড়ে তুলছে। এই কথা আমাদের শুনতে কেউ এমনটা প্রচারণা করার চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্প ওই সংবাদ সম্মেলনে যখনই ভারতীয় সাংবাদিক প্রশ্নটা করেছেন ডিপ স্টেট নিয়ে, ডোনাল্ড ট্রাম্প যখন বলছিলেন যে নরেন্দ্র মোদী এটি দেখবেন, তখন কেউ বলছেন যে আমেরিকা বাংলাদেশ বিষয়টা দেখার জন্য ইন্ডিয়াকে দায়িত্ব দিয়েছে, এমনটা মিন করছে। যারা বলছে তারা কথাটা বুঝতে পারেনি। ট্রাম্প সাহেব কি বললেন? ট্রাম্প সাহেব বললেন যে কোনো ডিপ স্টেট নেই। সেকেন্ড, বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন করা হয়েছে এটা মোদি সাহেব জবাব দেবেন। বাংলাদেশ নিয়ে যে প্রশ্ন তুমি করেছো, নট দ্যাট আই এম হ্যান্ডিং বাংলাদেশ টু মোদি, যে প্রশ্ন তুমি আমাকে করলে সাংবাদিক, সেটা উত্তরটা উনি দেবেন, কারণ উনি আমার চেয়ে ভালো জানেন। এবং মোদি সাহেব কোনো প্রশ্নের উত্তর দেননি, এই বিষয়টি পুরো এড়িয়ে গেছেন। এবং মোদি বিরস বদনে অন্য প্রসঙ্গে চলে গেছেন, ইউক্রেন প্রসঙ্গে চলে গেছেন। আপনি যেটা বললে, বিক্রম সিকরি শুধুমাত্র বলেছেন যে আমরা আমাদের উদ্বেগটা জানিয়েছি, প্রাইম মিনিস্টার তার উদ্বেগটা কনভে করেছে, দ্যাট উই নো। এবং উদ্বেগটা কি? মূলত যে বাংলাদেশে একটা মিলিটেন্ট ইসলামিক স্টেট গড়ে উঠছে। এটা তো কমন একটা কমপ্লেন ভারতের, যে বাংলাদেশে ইসলামিক তন্ত্র গড়ে উঠছে এবং ইউনুস সাহেব তার নেতৃত্বে আছেন। অ্যাপারেন্টলি মোদি সাহেব হয়তো বা কনভে করেছেন তার কনসার্ন, কিন্তু দিস মিটিং ওয়াজ নট অ্যাবাউট বাংলাদেশ। এই পুরো মিটিংটার বাংলাদেশ ওয়াজ এ ফুটনোট। আমি এটা আগেও বলেছি, ফুটনোট ছিল মাত্র। দিস মিটিং ওয়াজ অ্যাবাউট চায়না অ্যান্ড ডিফেন্স কোঅপারেশন বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। জি, ডক্টর খালকুজ্জামান, আপনার কাছে জানতে চাই সেটি হলো যে যেটি বলছেন ইউনুস সাহেব নেতৃত্ব দিচ্ছেন, এখন আবার এটিও বলা হচ্ছে যে নতুন দল ছাত্রদের গঠন করা হবে, এটি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার রিয়াকশন যেটি দিয়েছিলেন, অনেকটা মনে হচ্ছিল তিনি এই দলটাকে ওন করছেন, তিনি তাদেরকে নিষেধ করছেন, তিনি তাদেরকে বলছেন তোমরা করতে পারো, নানা বিষয় আসছে। কিন্তু শেষ পর্যন্ত একটা রাজনৈতিক দল আসছে, ছাত্রদের রাজনৈতিক দল, যেটা তো ছাত্র সংগঠন নয়, মূলধারার রাজনৈতিক দল, তাদের একটা ছাত্র সংগঠন হতে পারে। এই নতুন রাজনৈতিক দলের আসার বিষয়টা নিয়ে অনেক গুঞ্জন ছিল, গুজব ছিল। শেষ পর্যন্ত বলা হচ্ছে নাহিদ ইসলাম তিনি উপদেষ্টার জায়গা থেকে পদত্যাগ করে সেই দলের দায়িত্বটি নিতে যাচ্ছেন। এই নতুন দল বাংলাদেশের জন্য কতটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে বলে আপনার কাছে মনে হচ্ছে, নাকি রাজনৈতিক অস্থিতিশীলতা জল আরো ঘোলা হবে বলে মনে হচ্ছে আপনার কাছে? জি, ধন্যবাদ। আমি এইমাত্রই তো বাংলাদেশ থেকে আসলাম, 1-1.5 মাস থেকে, এবং বাংলাদেশে যেহেতু ছিলাম এতদিন, স্বাভাবিকভাবেই পরিস্থিতি রাজ করার চেষ্টা করেছি। প্রচুর স্টেক হোল্ডারদের সাথে কথা হয়েছে, ইনক্লুডিং কিছু সবাই না, 2-1 উপদেষ্টা লেভেলে পর্যন্ত। হ্যাঁ, সব মিলিয়ে আমার যেটা মনে হয় যে বাংলাদেশে যে পরিবর্তনটা হয়ে গেল সেটা খুবই কাঙ্ক্ষিত একটা পরিবর্তন। এখন যদিও কিছুটা টালমাটাল অবস্থার ভিতর দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এটা অন্য প্রসঙ্গ, কিন্তু নতুন রাজনৈতিক শক্তি বাংলাদেশের জন্য খুব জরুরি আমি মনে করি। পুরনো যে রাজনৈতিক যে ধারাটা চলছিল বাংলাদেশে, বিএনপি ভার্সেস আওয়ামী লীগ এবং কিছু ক্ষেত্রে জাতীয় পার্টি জামাত, আমার কাছে মনে হয় মানুষজন খুবই ফেড আপ জিনিসগুলো নিয়ে। জামাতের মানে কি বলে, বিএনপির ব্যাপারেও ফেড আপ। আসলে তারা তো আসলে আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বাংলাদেশে, ওরা চাঁদাবাজি গ্রামে টামে যাচ্ছে তাই ভাবে করছে। এবং আওয়ামী লীগ তো একটা যথেষ্ট একটা পতিত একটা রাজনৈতিক আদর্শে পরিণত হয়েছে বাংলাদেশে। আমি মনে করি কিছু নতুন ধারার, নতুন চিন্তার কিছু রাজনৈতিক উদ্ভাবনা এখানে খুব প্রয়োজন। এবং সেখানে তারা অ্যাকচুয়ালি কি ফিলোসফি নিয়ে, কি মতাদর্শ নিয়ে আসবে এটা এখনো ক্লিয়ার না। তবে তারা কিছুটা ইঙ্গিত দিয়েছে তারা হবে মধ্যপন্থার একটা দল, তাই না? কেউ যদিও বলছে যে ছাত্রদের যে আন্দোলন সেখানে সবাই নাকি শিবির ছিল, শিবিরের জামাতের ভূমিকা ছিল, কিন্তু সবাই যে শিবির ছিল না এর প্রধান আপনার প্রমাণ তো হচ্ছে, তাহলে তো এই লোকগুলি সবাইকে শিবিরেই জয়েন করতে পারতো, জামাতেই জয়েন করতে পারতো। তাহলে ওরা এখানে জাতীয় মানে কি বলে, জাতীয় কমিটির থেকে শুরু করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নতুন দল করার চিন্তা কেন তারা করছে? জাতীয় নাগরিক কমিটি কেন
তারা করছে। সুতরাং ওরা সবাই শিবিরের লোক না, মোটেও। শিবিরের একটা ভূমিকা ছিল আন্দোলনে। তবে আমার মনে হয় যে নতুন শক্তির যে উদ্ভাবন, নতুন শক্তির যে উত্থান, সেটা খুব জরুরি। আমাদের দেশের রাজনীতিটা আগের লেভেলে রাখা উচিত না, এবং আগের দুই দলের যে একই ধরনের লুটপাটতন্ত্র, এটা থেকে মানুষের বেরিয়ে আসার সময় হয়েছে। তবে আমি আশা করবো জিনিসটা প্রগতিশীলতার দিকে যাবে। প্রগতিশীলতা বলতে আমি মিন করছি এটা কোনো ধরনের পশ্চাৎপদ কোনো রাজনীতির দিকে আবার ফেরত যাবে না। এখন পর্যন্ত তাদের যে কাজকর্মগুলো তারা করেছে সেগুলো দেখে কি আপনি আশাবাদী হতে পারছেন যে তারা প্রগতিশীলতার পক্ষে যাবে? এখন আমি যেটা বললাম, এখানে কিছু কিছু, এটা একটা কংগ্লোমারেশন। এখানে বাম ঘরানার লোকজন আছে, কিছু কিছু ডান ঘরানার লোকজন আছে। কিন্তু তারা যদি সবাই ডান ঘরানারই হতো, তাহলে তো তারা এবি পার্টি আছে, জামাত আছে, এখানে নির্দ্বিধায় চলে যেতে পারতো। ওইখানে যেহেতু যাচ্ছে না, এর মানে দে আর নট মানে কপি অফ জামাত। সুতরাং আমি আশাবাদী যে তারা হয়তো ইমিডিয়েটলি খুব পপুলার হবে না, তবে এই নতুন যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তৈরি হয়েছে, যারা বৈষম্য বিরোধ, সাম্য, সামাজিক ন্যায় বিচারের কথা বলে, রাষ্ট্র সংস্কারের কথা বলে, এটাকে যদি তারা হোল্ড করে এগিয়ে যায়, এইবার না হলো তাদের প্রয়োজনীয়তা আমাদের দেশে রয়েছে আমি মনে করি। জি, হাসান ফেরদৌস ভাই, আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে আওয়ামী লীগকে যদি আমরা আপাতত মাইনাসে রেখে হিসেব করি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাপনার, জামাত, বিএনপি এর মধ্যেই কিন্তু অনেক বিষয় নিয়ে মুখোমুখি হয়ে যাচ্ছে। এক দল আরেক দলকে মুনাফেক ডাকা শুরু করেছে। সেইখানে এখন ছাত্রদের একটি দল আসবে, যেটিকে মধ্যপন্থার দল বলা হচ্ছে। তারা ক্ষমতার অংশ, তারা আন্দোলনের অংশ, রাজপথ তাদের দখলে, বঙ্গভবন, গণভবন তাদের দখলে, অনেক কিছুই তাদের দখলে আছে। তারা যদি নতুন রাজনৈতিক একটা শক্তি নিয়ে আসে, এটা নিয়ে দু একটা দল এর মধ্যেই নিজেদের আশঙ্কার কথা জানাচ্ছে। আপনি কি আশঙ্কার কিছু দেখছেন, নাকি ইতিবাচক একটা ধারায় বাংলাদেশের পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন? আমার ধারণা খুব ভালো বলেছে খালিকুজ্জামান। জি, তা হচ্ছে এই যে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্য এই দলটা খুব প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি কি আছে? পরিবারতন্ত্র। আওয়ামী লীগ আছে, বিএনপি, তাতে তো একই পরিবারতন্ত্রই তো। এইটার পরিবর্তন খুব প্রয়োজন, এবং পরিবর্তন আনবার জন্য এক নতুন দল দরকার। কেমন দল? এই ছাত্ররা যে এরা কারা, আমি একমত, এরা কোনো একটি বিশেষ দলভুক্ত নয়। অনেক মতের মানুষ তার এখানে যুক্ত হয়েছে, যারা কি চায়, নতুন একটি বাংলাদেশ চায়, একটি ভিন্ন বাংলাদেশ চায়। এরা বলছে স্বাধীনতা পেয়েছে, সেকেন্ড রিপাবলিকে তারা বলছে। এই কথা বলার মানেটা কি? প্রথম কথা হচ্ছে যে একটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক প্রক্রিয়া, ইনক্লুসিভ, এক নম্বর। দু নম্বর, পরিবারতন্ত্রের থেকে বেরিয়ে যাওয়া, কেমন? এবং তিন নম্বর, বহু মতের সংমিশ্রণ। এই যে আমরা অনেকে, আমি বামপন্থী রাজনীতি সারা জীবন করেছি, ফলে সন্দেহের চোখে, আমিও লিখেছিও, সন্দেহের চোখে দেখে আমি। কারণটা কি? এদের মধ্যে অনেক অতি ডানপন্থী এলিমেন্টস আছে। প্রমাণ তোমাকে দিয়ে একটা, আমি এই মনে করা যায় আসিফ, মনে করা, তার ফেসবুকে তুমি যাও, তিনি একসময় লিখেছেন মেয়েদেরকে শালীন পোশাক পরতে হবে। তার তো দেখতে পাচ্ছি আমরা এখন তার প্রকাশ, মেয়েরা উধাও হয়ে গেছে রাস্তা থেকে। এখন যিনি আমাদের ধর্মমন্ত্রী, ধর্ম অ্যাডভাইজার, তিনি তার খোদবায় বলছেন, হুই লালন শাহ? লালন শাহ তো আমার পথ প্রদর্শক নয়, আমার পথ প্রদর্শক হযরত ওমর। মানে তার মানেটা কি, এই সরকার এবং এই আন্দোলনের ভেতরে এমন সব এলিমেন্টস আছে যে আমার চোখে নেতিবাচক। বাট এটা হচ্ছে রিয়ালিটি। এটি হচ্ছে আজকের বাংলাদেশ। আজকের বাংলাদেশে এই মধ্যপন্থী বা মধ্য ডান শক্তির উত্থান ঘটেছে, যা কিনা গত 50 বছরে, বিশেষ করে গত 15 বছরের আওয়ামী রাজনীতির ফলাফল। যেই ধান তুমি বুনেছো, সেই চালিত সেই শস্য তুমি পাবে। আমরা গত 15 বছরে মাদ্রাসা শিক্ষার যেভাবে প্রসার ঘটিয়েছি, আমরা যেভাবে আমরা ধর্মভিত্তিক রাজনীতিকে সেন্ট্রাল স্টেজে নিয়ে এসেছি, আমরা আজকের যে বাংলাদেশ, তা তো সেই রাজনীতির ফলাফল। ফলে এই কনসিকুয়েন্সটা আমাকে ভোগ করতেই হবে। বাট এটা ভেরি ইম্পর্টেন্ট। এই যে নতুন সমাজ আমরা দেখতে পাচ্ছি এদের ছাত্রদের ভেতর দিয়ে, নতুন স্বপ্ন তারা দেখাচ্ছে আমাদেরকে। তার সেন্ট্রাল এলিমেন্ট কি? দেশটাকে ভালোবাসো, সবাইকে নিয়ে দেশটাকে গড়ো, দেশটাকে দলের করো না। এর চেয়ে ভালো কি হতে পারে? আর ভয়টা কোথায়? আমি বলি, একটু শেষ করি। ভয়টা কোথায়? যদি এদেরকে ব্যবহারের চেষ্টা হয়। আমরা এখন শুনতে পাচ্ছি কি, এর পেছনে সামরিক বাহিনী আছে, এর পেছনে জামাত আছে, শুনতে পাচ্ছি আমরা। কিংস পার্টি বলা হচ্ছে এদের। কিংস পার্টি বলতে কি বোঝাচ্ছে? যাতে করে বিএনপিকে সাইজ করা যায়। সে কারণে এই যে
আমরা দেখছি যে জামাত এবং বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব গড়ে উঠেছে নির্বাচন কবে হবে এই নিয়ে। তর্কটা কেন উঠেছে এই কারণে যে জামাত এবং ছাত্র দলরা মনে করছে যে দে নিড মোর টাইম, তারা এখনো ঘর গুছিয়ে উঠতে পারেনি। অন্যদিকে বিএনপি 100% রেডি, তারা আগামীকাল নির্বাচন করতে প্রস্তুত। ফলে এই দ্বন্দ্বটা নিরসন হোক বা না হোক, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির মধ্যে আগামী নির্বাচন হয়ে যাবে, এটা প্রেটি মাচ এখন স্পষ্ট হয়ে গেছে। এবং নির্বাচনে যে দলই আসুক না কেন, আমি মনে করি একটা ইনক্লুসিভ বহুপাক্ষিক গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে গড়ে ওঠার একটা সুযোগ আমরা পেয়েছি। ছোট করে আপনার কাছে জানবো, সেটি হলো যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে অ্যাক্টিভ বড় সংগঠন বলা হচ্ছে। বিএনপি তাদেরকে প্রকাশ্যে না হলেও পরোক্ষভাবে একেবারে শত্রু হিসেবে গণ্য করছে, যে তারা আশঙ্কা করছে বিএনপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এই নতুন দল, এবং এর পেছনে আপনি তো বিভিন্ন শক্তির কথা বললেনই যে তারা আছে, এবং তারা এটাও আশঙ্কা করছে যে যদি এই দল গুছিয়ে উঠতে হয়, এই দলের নিবন্ধনের দরকার হয়, প্রতীকের দরকার হয়, নির্বাচনে অংশ নেওয়ার দরকার হয়, তাহলে ডিসেম্বরে ইলেকশন করা এত ছোট সময়ের মধ্যে কঠিন হয়ে দাঁড়াবে। বিএনপি যে আশঙ্কাটা করছে, বিএনপি হুমকিও দিচ্ছে প্রকাশ্যে যে পালানোর পথ খুঁজে পাবেন না যদি নির্ধারিত সময়ে আপনারা দায়িত্ব হস্তান্তর না করেন, অমুক করেন, না করেন, তমুক না করেন। শেষ পর্যন্ত কি আবারও একটা সাংঘর্ষিক অবস্থা দাঁড়াতে পারে কিনা বাংলাদেশে এটা নিয়ে? এই কথাগুলি পলিটিক্যাল কথা, পলিটিক্যাল স্টেটমেন্টটাকে বাইবেলের বাক্য বলে মেনে নিও না। এটা পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা তাদের কৌশল, রণকৌশল তাদের, কেমন। কিন্তু একটা বিষয় সকল দল সম্মত হয়েছে, তা হচ্ছে যে এই যে সরকার ক্ষমতায় আছে, এই সরকারের পেছনে কোনো পলিটিক্যাল ম্যান্ডেট নেই। ফলে বড় কোনো রকম সংস্কার এদের পক্ষে সম্ভব হবে না। করবে কে? এটা আলটিমেটলি ইলেক্টেড গভর্নমেন্ট করবে। তার জন্য কি প্রয়োজন? নির্বাচন প্রয়োজন। এই ব্যাপারে তো কোনো ভিন্ন মত নেই। সরকার কি তোমাকে রোডম্যাপ দিয়েছে? ওয়াকারুজ্জামান কি রোডম্যাপ দিয়েছে? 18 মান্থস। ওই যে 18 মান্থস তিনি বলেছেন, সেইটাই মানা হচ্ছে। এবং আমার ধারণা যে সব দল ওয়াকারুজ্জামান সাহেবের কাছ থেকে নির্দেশ পেয়ে সেই নির্দেশটা তিনি পালন করবেন, এবং ডিসেম্বর নাও ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। জি, প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, 30 সেকেন্ড আপনি যদি কিছু যোগ করতে চান, এরপর আমরা শেষ করব। জি, আমি যেটা একটু আগেও বললাম, এটা আবার একটু রিটারেট করি যে নতুন যে স্টুডেন্টদের দল, যেটা স্টুডেন্টদের না, শুধু জনগণও এর সাথে সম্পৃক্ত, স্টুডেন্টদের একটা উইং থাকবে আলাদা, সেটার নামটা এখনো ঠিক করা হয়নি। তবে এখানে যদি তারা মানে দক্ষিণপন্থী এলিমেন্টগুলিকে অ্যাভয়েড করে তারা যে মুক্তিযুদ্ধের যে মূল চেতনা ছিল, সাম্য, সামাজিক মর্যাদা, ন্যায় বিচার, এই কথাগুলো কিন্তু তারা উচ্চারণ করছে। জাতীয় নাগরিক কমিটিতে ডাক্তার হোসেন আছে, তারা আসলে বাম ঘরানা থেকে আসা, ছাত্র ফেডারেশন, এই জাতীয় জায়গাগুলি থেকে আসা। এবং বাংলাদেশে যে কিছু কিছু বাম ঘরানার যে কিছু দল রয়েছে, যেমন হচ্ছে আপনার মনে করেন নাগরিক মঞ্চ ছিল, তারপরে হচ্ছে আপনার ওই যে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং নাগরিক ঐক্য, এর আর কি মাহমুদুর রহমান মান্না, এই টাইপের লোকজনের দলগুলির কিছু কিছু নেতা কর্মীর সাথে আমার সরাসরি কথা হয়েছে। তারাও মানে খুব অ্যাক্টিভলি কনসিডার করছে নতুন যে দলটা হবে স্টুডেন্টদের, তাদের সাথে তারা অ্যালায়েন্সে যেতে পারে কিনা। সো দ্যাটস এ নিউ অ্যালাইনমেন্ট। এবং এটা আমার কাছে মনে হয় হাসান ভাই যেটা বললো যে পরিবার কেন্দ্রিক রাজনীতির বাইরে গিয়ে একটা নতুন ধারার, গণতান্ত্রিক ধারার, প্রকৃতই গণতান্ত্রিক ধারার, এরপরে হচ্ছে বহুত্ববাদী গণতান্ত্রিক ধারার কিছু সহনশীল ভাবে, এবং স্বাধীনতার যে মূল চেতনা আমাদের ছিল, সেটাকে যতই ওরা বকাবাজি করুক, 71-এর বাইরে তো বাংলাদেশের কোনো অস্তিত্ব আমার দৃষ্টিতে নেই। 71-এর থেকে শিক্ষা নিয়ে সেটাকে আমাদের পুঁজি করে নিয়েই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। এই দল যদি এরকম মধ্যপন্থায় এগিয়ে যায়, আমার ধারণা এবার না হলেও তারা ভালো করবে। জি, অর্থাৎ আপাতত আমরা একটি দল হিসেবে দেখলেও শেষ পর্যন্ত এটি একটা জোটে রূপান্তর হতে পারে বলে আপনারা মনে করছেন। আমি সময় শেষ হয়ে গেছে। জনাব হাসান ফেরদৌস এবং প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামতের জন্য, এবং দর্শক যারা দেখছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো 7 দিনের বিশ্ব অনুষ্ঠান। আগামী রবিবার রাত 10টায় আবারও দেখা হবে এই সময় নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।